আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে ৭১ পর্যন্ত পড়িয়েছিলাম। আমরা গত ক্লাসে 71 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা ১০০ পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমরা ১০০ পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা যারা এখনো ক্লাসে যুক্ত হন নাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। আমরা ক্লাসটি শুরু করব এখনই। তো আজকের মাধ্যমে আমাদের এই ক্যাপসুলটা পুরোটা শেষ হবে ফার্স্ট টু লাস্ট। এরপরে আপনারা যেটা করবেন এটা হচ্ছে বেসিক, এই পুরোটা মুখস্থ করে ফেলবেন। এই ১০০টা পুরো টপিকসটা মুখস্থ করে ফেলবেন। এমসিকিউ করতে গেলে দেখবেন অনেক সহজ লাগছে বা অনেক কিছুই পারছেন। যেমন পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে ভবিষ্যৎ অবস্থা মূল্যায়ন, ভবিষ্যতে কি হইতে পারে। আর পরিকল্পনার শেষ ধাপ সহায়ক পরিকল্পনা প্রণয়ন। এরপরে দেখেন সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। আর সিদ্ধান্ত গ্রহণের শেষ ধাপ উত্তম বিকল্প গ্রহণ। পরিকল্পনার প্রথম ধাপ কি, পরিকল্পনার শেষ ধাপ কি, সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি, সিদ্ধান্ত গ্রহণের শেষ ধাপ কি। আর সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়? ধরেন আপনি অনেক জায়গায় চান্স পাইছেন, আর ইউতে চান্স পাইছেন, ডিউতে চান্স পাইছেন, সিওইউতে চান্স পাইছেন। এই একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাই করাকে বলা হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণ। একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাইকে কি বলা হয়? সিদ্ধান্ত গ্রহণ। তো এখান থেকে আসতে পারে এটাই যে পরিকল্পনার প্রথম কাজ, পরিকল্পনার শেষ কাজ। সাউন্ড কম। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, মাইক্রোফোন চেঞ্জ করে নিই। ওকে, এরপর আসি আমরা 73 সংগঠন বা সংগঠিতকরণ। তো সংগঠিতকরণের কিছু বৈশিষ্ট্য আছে। সংগঠিতকরণের বৈশিষ্ট্য, এটাকে বলা হয় পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার। পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হচ্ছে আমাদের সংগঠন। আর এই সংগঠনের ৮টি নীতিমালা দিয়েছেন কে? আরউইক ৮টি নীতিমালা দিয়েছিলেন ১৯৩৮ সালের দিকে। এটি ব্যবস্থাপনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ, কারণ প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পরিকল্পনা, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সংগঠন। আর সংগঠনের কাজ কি? ধাপ আছে ৪টা। কাজ বিভক্তিকরণ, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এই জন্য সংগঠনের এটাকে বলা হয়, সংগঠন হচ্ছে সম্পর্কের গুচ্ছ বা কাঠামো, এই জন্য এটাকে বলা হয়। কারণ সংগঠন কি করে? পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে। আর কাম্য পরিসর নির্ণয় করা হয় সংগঠনে। মানে কি? ধরেন রিয়াদ স্যারের অধীনে ১০০ জন শিক্ষার্থী দেওয়া হবে, সম্রাট স্যারের অধীনে ২০০ জন শিক্ষার্থী দেওয়া হবে, আমির স্যারের অধীনে ৩০০ জন শিক্ষার্থী দেওয়া হবে। এইটা হচ্ছে কাম্য পরিসর নির্ণয়, যে কতজন কর্মীকে আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছেন, সেটা কাম্য পরিসর নির্ণয়। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের পরে প্রশ্ন করবেন, এখন আপনাদের শিখেন। ওকে, এই হচ্ছে আমাদের সংগঠনের বৈশিষ্ট্য। এবার সংগঠনকরণে আমরা জানেন কয়টা আছে? 5টা। আনুষ্ঠানিক, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, ম্যাট্রিক সংগঠন এবং কমিটি সংগঠন। এই 5টা সংগঠনের
বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা থেকে 100% প্রশ্ন আসবেই। যেমন দেখেন সরলরৈখিক সংগঠন, এই সরলরৈখিক সংগঠনের সুবিধাগুলো কি কি বা বৈশিষ্ট্যগুলো কি কি? স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক, যে মালিক একাই সর্বেসর্বা, তার একটা স্বৈরতান্ত্রিক মানে একনায়কতন্ত্র বা স্বৈরতান্ত্রিক একটা মন মানসিকতা সৃষ্টি হয়, আমি যা বলবো তাই। আচ্ছা, এরপর আসেন, এটাকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছে। সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠনের সাথে তুলনা করা হয়েছে। সমন্বয় অর্জনের সমস্যা হয়। বলেন স্যার কিভাবে? কারণ সরলরৈখিক সংগঠনে একজন শুধু নির্বাহী থাকে, যদি কোনো কারণে ওই নির্বাহী অনুপস্থিত থাকে তখন এই ক্ষেত্রে সমন্বয় অর্জন করা যায় না। ঠিক আছে, সমন্বয় অর্জনের সমস্যা সরলরৈখিক সংগঠন, আর দ্বৈত অধীনতা সমস্যা ম্যাট্রিক্স সংগঠন। ওকে, প্রাচীন ও সহজ সংগঠন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং ছোট পরিসরের জন্য উপযোগী, বড় পরিসরের জন্য না, বৃহৎ পরিসরের জন্য উপযোগী হচ্ছে আপনার ম্যাট্রিক্স সংগঠন, আর ছোট পরিসরের জন্য সরলরৈখিক। এইটা কি ক্লিয়ার? আমাদের সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্যগুলো দেখালাম যেগুলো দরকার। এরপর আসেন সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, এটা কাকে বলে? দেখেন সরলরৈখিক সংগঠনে শুধু একজন নির্বাহী থাকে, এখানে শুধুমাত্র নির্বাহী থাকে, তারাই মূল দায়িত্ব পালন করে। নির্বাহী নির্বাহী থাকেন, নির্বাহী থাকেন, নির্বাহী থাকেন, নির্বাহী থাকেন। যদি তাদেরকে সহায়তা করার জন্য, সাহায্য করার জন্য আপনার বিশেষজ্ঞ কর্মী থাকেন, সাহায্য করার জন্য বিশেষজ্ঞ কর্মী থাকেন, তখন সেইটা হবে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এটা কি? এটা হচ্ছে দেখেন নির্বাহীকে শুধু সহায়তা করার জন্য বিশেষজ্ঞ কর্মী থাকেন, তবে মূল ক্ষমতা থাকে এই নির্বাহীর কাছে। আর এই যে মূল ক্ষমতা থাকে নির্বাহীর কাছে, এই জন্য বিশেষজ্ঞ কর্মী অবহেলা করা হতে পারে। নির্বাহীর কর্মফল লাঘব হয়, কারণ তাকে একটু সাহায্য করে, তার যে কর্মফলটা একটু লাঘব হয়, মানে একটু কষ্টটা একটু কম হয়। এছাড়া এখানে চেক এন্ড ব্যালেন্স নিশ্চয়তা করা যায়। চেক এন্ড ব্যালেন্স এটা নিশ্চিত হয়ে হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিকের চেয়ে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনটা ভালো, কারণ এখানে পরামর্শদাতা আছে, মানে উপদেষ্টা সাহায্য করবে। আগেটা 4 নম্বরটা কি? এটা বোঝানোর কি আছে? প্রাচীন ও সহজ সংগঠন মানে কি? এরা সবার আগে প্রাচীন সংগঠন আগে থেকে ব্যবহার করতো। সহজ কেন? কারণ ছোট পরিসরের জন্য এবং একজন নির্বাহী থাকে, সহজে বোঝা যায়, এটা তো কঠিন কিছু ছিল না। ওকে, এরপর আসেন, ওকে, কার্যভিত্তিক সংগঠন, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কার্যভিত্তিক সংগঠন আবিষ্কার করছেন এফ.ডব্লিউ. টেলর, বা ধারণা দিয়েছেন এই ব্যক্তি, ধারণা দিয়েছেন। হ্যাঁ, আর এটাকে বলা হয় ফাংশনাল ফোরম্যানশিপ। এটাকে কি বলা হয় দেখেন, এটা ইম্পর্টেন্ট। ফাংশনাল ফোরম্যানশিপ, যা 1880 সালের দিকে আবিষ্কার করা হয়। কত সালের দিকে? 1880 সালের দিকে কার্যভিত্তিক সংগঠনটা আবিষ্কার করা হয়। এরপর আসেন বিশেষজ্ঞ কর্মী মূল দায়িত্বে থাকেন। এর মূল দায়িত্বে কে থাকেন? বিশেষজ্ঞ কর্মী এর মূল দায়িত্বে থাকেন। কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেক বিভাগের প্রধান একজন বিশেষজ্ঞ কর্মী থাকেন। একজন বিশেষজ্ঞ কর্মী থাকেন বিভাগের প্রধান। এখানে কোনো নির্বাহী থাকেন না। বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়, শ্রম বিভাজনের নীতি অনুসরণ করা হয়। ঠিক আছে, যেমন আপনার কাজকে ছোট ছোট ভাগ করে ক্রয় বিভাগে একজন বিশেষজ্ঞ, বিক্রয় বিভাগে একজন বিশেষজ্ঞ এবং উৎপাদন বিভাগে একজন বিশেষজ্ঞ দিলেন। এটা হচ্ছে আমাদের এই কার্যভিত্তিক সংগঠন, যার ধারণা দিয়েছেন
এই এফডব্লিউ টেইলর ফাংশনাল ফোরম্যানশিপ নাম দেওয়া হয়েছে কার্যভিত্তিক সংগঠনে। এখানে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেক বিভাগের প্রধান একজন বিশেষজ্ঞ কর্মীকে দায়িত্ব দেওয়া হয়। এটা একটু ক্লিয়ার করেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। এইটা একটু ক্লিয়ার করেন, ৭৬ নম্বরটা অধিক গুরুত্বপূর্ণ। আমরা যেটা গুরুত্বপূর্ণ বেশি বলে দেই, এটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ হচ্ছে এইগুলো থেকে আসার সম্ভাবনা থাকে বেশি। হ্যাঁ, ওকে। এবার আসেন কমিটি সংগঠন। কমিটি কি? এটা হচ্ছে যে কোনো একটা গুরুতর সমস্যা হইল, হঠাৎ করে একটা সমস্যা হইলো, সেই সমাধান করার জন্য ৪ জন বা ৫ জন মিলে একটা কমিটি গঠন করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে সকলের দায়িত্ব, কারো দায়িত্ব নয়। মানে ৪-৫ জনের সবলের মিলে একসাথে দায়িত্ব। আবার কেউ দায়িত্ব নিতে চায় না, ৪-৫ জনের মধ্যে কেউ ও করবে ও করবে ও করবে, এরকম একটা সমস্যা দেখা দেয়। বিশেষ কাজ সম্পাদন, যেমন হঠাৎ করে আগুন লাগছে, কমিটি গঠন করা হবে। হঠাৎ করে প্রতিষ্ঠানে কর্মচারী চলে যাচ্ছে, চাকরি ছেড়ে দিচ্ছে, এসবের জন্য কমিটি করা হতে পারে। এটা হচ্ছে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য করা হয়। এটা অস্থায়ী প্রকৃতির হয়, সবচাইতে অস্থায়ী প্রকৃতির হয় কমিটি সংগঠন। যেমন তদন্ত কমিটি, এটা অস্থায়ী প্রকৃতির, তদন্ত শেষ, কমিটির কাজ শেষ। এরপর আসেন নানা মুনির নানা মত। এ একজন পরামর্শ দিবে, এ একটা পরামর্শ দিবে, এ একটা পরামর্শ দেয়, এ একটা পরামর্শ দেয়। এগুলো হচ্ছে নানা মুনির নানা মত, এক একজন এক এক মতামত দেন। সিদ্ধান্তহীনতার প্রতি ঝোঁক, কেউই সিদ্ধান্ত নিতে চায় না, ও বলে ও সিদ্ধান্ত নিক, ও বলে ও সিদ্ধান্ত নিক, বুঝে সকলের দায়িত্ব কারো দায়িত্ব না এরকম। কমিটিতে ৫-৬ জন দিয়ে দিলেন, একজন কাজ করতেছে, সবাই একটু ঘুরে ফিরে বেড়াইতেছে এরকম। এর সমর্থক শব্দগুলো কি কি দেখেন, এর সমর্থক শব্দগুলো হচ্ছে বোর্ড, টাস্ক ফোর্স, কমিশন, কাউন্সিল, এগুলো হচ্ছে আমাদের, বা ইউনিট, ইউনিট বললেও হবে কমিটির সমর্থক শব্দ। ইউনিট, ইউনিট, ইউনিটি না, ইউনিট, এগুলো হচ্ছে কমিটির সমর্থক শব্দ। বোর্ড, টাস্ক ফোর্স, কমিশন, কাউন্সিল। নানা মুনির নানা মত কমিটির সংগঠনের বৈশিষ্ট্য, এটা অস্থায়ী প্রকৃতির সংগঠন। যেমন হচ্ছে তদন্ত কমিটি, এটা অস্থায়ী প্রকৃতির। ঠিক আছে, সকলের দায়িত্ব কারো দায়িত্ব নয়। ইজ ইট ক্লিয়ার? ৭৭ নম্বরটা শেষ করেন, এগুলো জানা লাগবে, এগুলো হচ্ছে বেসিক বিষয়গুলো, যেন আপনার পরবর্তীতে সমস্যাটা হয়। ম্যাট্রিক সংগঠন, এটা বৃহৎ পরিসরের জন্য, এটা একটা আধুনিক সংগঠন, জটিল সংগঠন, বৃহদায়তন সংগঠন। এখানে 2 ধরনের নির্বাহী থাকেন, একসাথে কাজ করেন। একজন হচ্ছে দ্রব্যভিত্তিক নির্বাহী, একজন হচ্ছে কার্যভিত্তিক নির্বাহী। এরপর আসেন, এখানে দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। কেন? কারণ 2 জন নির্বাহী 2টা ভিন্ন আদেশ দিতে পারেন, দ্বৈত অধীনতার সৃষ্টি হইতে পারে। আর এটা ব্যবহার করা হয়েছে কি 1960 সালে যুক্তরাষ্ট্রের এরোস্পেস কোম্পানিতে। এইবার এটা দেখেন, প্রতিটি পণ্য বা সেবাকে আলাদাভাবে অধিক গুরুত্ব দেওয়া সম্ভব হয়। একটা এক্সাম্পল দেখাই, ধরেন আপনার দ্রব্যভিত্তিক ব্যবসা, এ প্রোডাক্ট, বি প্রোডাক্ট, সি প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্ট আছে, এবং ওই ক্ষেত্রে আপনার ক্রয় সংক্রান্ত কাজ করতে হয়, বিক্রয় সংক্রান্ত কাজ করতে হয়, আবার উৎপাদন সংক্রান্ত কাজ করতে হয়। এই 3 ধরনের কাজ, তা ক্রয় সংক্রান্ত কাজ, বিক্রয় সংক্রান্ত কাজ, উৎপাদন সংক্রান্ত কাজ, 3 ধরনের প্রোডাক্টের জন্য 3 ধরনের কাজ আছে। এই যে এইখানে দ্বৈত অধীনতা সৃষ্টি হয়, এখানে দ্বৈত অধীনতা সৃষ্টি হয়, তাই না? তার মানে 2 ধরনের নির্বাহী
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হয়। এগুলো হচ্ছে আমাদের, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে কাজ ভিত্তিক, এটা হচ্ছে কাজ ভিত্তিক নির্বাহী, কার্যভিত্তিক। আর এগুলো হচ্ছে দ্রব্য ভিত্তিক নির্বাহী, দ্রব্য ভিত্তিক নির্বাহী, কার্যভিত্তিক নির্বাহী। তারা একসাথে হয়ে কাজ পরিচালনা করে। ক্লিয়ার? দ্রব্যভিত্তিক এবং কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গড়ে ওঠে আমাদের ম্যাট্রিক সংগঠন, যেটা সবচেয়ে বড়, জটিল, আধুনিক একটি সংগঠন কাঠামো। ঠিক আছে, সবচেয়ে বড়, জটিল, আধুনিক সংগঠন কাঠামো হচ্ছে আমাদের এই ম্যাট্রিক সংগঠন। সংগঠনের ধাপ তো চারটা আগেই বললাম, যে কাজ বিভক্তিকরণ, সবার আগে কাজ ভাগ করা। যেমন অ্যাকাউন্টিং এর কাজ আছে, ম্যানেজমেন্টের কাজ আছে, ইংলিশের কাজ আছে, বাংলার কাজ আছে। কাজ বিভক্তিকরণ। দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। কার কি দায়িত্ব, এখানে দায়িত্বগুলো কি আছে, যে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে কিছু, তারপর হচ্ছে পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব আছে কিছু, ভর্তি সংক্রান্ত দায়িত্ব আছে কিছু, অন্যান্য দায়িত্ব আছে। দায়িত্বগুলো সংজ্ঞায়িতকরণ। দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ, কে কোন দায়িত্ব পালন করবে সেটা অর্পণ করা। এবং পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা। কেন? যে সকলের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হইলে তারা সকল কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে। এজন্য পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হচ্ছে সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ। এজন্য এটাকে বলা হয় সম্পর্কের গুচ্ছ। কার্যভিত্তিক ম্যাট্রিক্সের মধ্যে ঝামেলা হয়ে যায়, এগুলো লিখবেন, যা লেখাইছে এগুলো লিখা মুখস্থ করবেন, তাহলে ঝামেলা আর হবে না। আপনারা তো বেসিক গুলো কম শিখে জানতো, এই জন্য আসলে ঝামেলা মনে হয়, শুধু এমসিকিউ পড়েন দেখা। ওকে, কর্মী সংস্থানের ধাপ। কর্মী সংস্থানের ধাপ কয়টি? চারটি। সবার আগে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ এবং তাদেরকে প্রশিক্ষিত করা। এই চারটা কাজ। কর্মী সংগ্রহ করবেন, কর্মী নির্বাচন করবেন, কর্মী নিয়োগ প্রদান করবেন, প্রশিক্ষণ ও উন্নয়ন করবেন। এই চারটা, এটা হচ্ছে আমাদের কর্মী সংস্থানের ধাপ। এরপর আসেন কর্মী সংস্থান একটি অবিরাম প্রক্রিয়া, এটা নিয়মিতভাবেই চলতে থাকবে। কর্মী সংস্থানটা নিয়মিতভাবে চলতে থাকবে, কারণ প্রতিষ্ঠানে প্রায় সময় লোক লাগে, চলে যাবে, আবার লোক আসবে, নিয়মিত একটা প্রক্রিয়া। কর্মী সংস্থানকে বর্তমানে মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলা হয়। এর পূর্ববর্তী নাম কি ছিল? পার্সোনেল ম্যানেজমেন্ট। কর্মী সংস্থানের পূর্ববর্তী নাম কি ছিল? পার্সোনেল ম্যানেজমেন্ট। উৎপাদন ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানব সম্পদ, এটা ইম্পর্টেন্ট। এই যে আপনি উৎপাদন ব্যবস্থাপনা করবেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই মানব সম্পদ, কারণ এটা ঠিক মতো না করলে অন্য কাজ হবে না। আচ্ছা, এরপর আসেন মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে এলটন মেও, অথবা যদি বলা হয় মানব সম্পর্ক ব্যবস্থাপনার জনককে এলটন মেও। হর্টন স্টাডিজ, হর্টন স্টাডিজ এর ধারণা কে দিয়েছেন? এলটন মেও। এগুলো হচ্ছে এলটন মেও। মানব সম্পদ, মানব সম্পর্ক, হর্টন স্টাডিজ এর ধারণা দিয়েছেন এলটন মেও। তাকে বলা হয় মানব সম্পদ ব্যবস্থাপনার জনক। এবার আসেন কর্মী সংগ্রহ করা যায় দুই ভাবে। একটি হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরের লোক থেকে, একটা হচ্ছে প্রতিষ্ঠানের বাহিরের লোক থেকে। যদি প্রতিষ্ঠানের ভিতরের লোক থেকে নিয়োগ দেন সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎস, যদি বাইরের উৎস থেকে নিয়োগ দেওয়া হয় বাহ্যিক উৎস। তো দেখেন কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি? অভ্যন্তরীণ মানে ভিতরের কারো সুপারিশ থেকে, কোন কর্মীর সুপারিশ থেকে বা শ্রমিক সঙ্গে সুপারিশ থেকে। যেমন হচ্ছে পদোন্নতি দেওয়া, কাউকে নিচু পদ থেকে উচ্চ পদে উন্নতি করা, সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। শ্রমিক সঙ্গে সুপারিশ, সুপারিশ নেওয়া বা নিয়োজিত কর্মীদের সুপারিশ বা বদলি করে অন্য জায়গা থেকে এই জায়গায় আনানো। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী নিয়োগ করা হলে খরচ কম হয়, খরচ কম হয়, কর্মীরা সাধারণত অনুগত থাকে এবং
দ্রুত ও সহজে নিয়োগ করা যায়, দ্রুত ও সহজে নিয়োগ করা যায়। এ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কর্মী সংগ্রহের উৎস এবং কর্মী সংগ্রহের সুবিধা। অভ্যন্তরীণ বৃহৎ সংগঠনের জন্য কোন সংগঠন কাঠামো ভালো ভালো স্যার? এটা একটু কিন্তু বললাম। তারপর যদি দেখি যে বৃহৎ সংগঠনের কোনটা সংগঠন উপযোগী, দেখেন তো কোনটা দিয়েছিলাম। আচ্ছা, ম্যাট্রিক্স কমিটি কার্যভিত্তিক। তো এখানে তো একটা মনে হয় বলা ছিল, তাই না, যে আধুনিক, জটিল এবং বৃহৎ পরিসরের জন্য উপযোগী, তাই না? আধুনিক, জটিল এবং বৃহৎ পরিসরের জন্য উপযোগী। এটা আমরা বলেছিলাম আমি, এই জটিল প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয় কোনটা? এর জন্য জটিল প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয় হচ্ছে আমাদের ম্যাট্রিক সংগঠনটা। আচ্ছা, তারপর প্রশ্ন করেন, দেখেন যে যেগুলো পড়াচ্ছি এগুলো তো আসে প্রশ্নগুলোর মধ্যে। ওকে, এবার আসেন কর্মী সংগ্রহ অভ্যন্তরীণ উৎস। এবার আসেন বাহ্যিক উৎস। বাহ্যিক উৎস যে বাহিরের উৎস থেকে কর্মী নিয়োগ করা, বাহ্যিক উৎস। যেমন হচ্ছে বিজ্ঞাপন দেওয়া। আমার প্রতিষ্ঠানে এখন দুজন নতুন টিচার লাগবে, তো একটা হচ্ছে আমি বিজ্ঞাপন দিতে পারি, আমি ইন্টারনেটের খবর ছড়াতে পারি, চাকরি সম্মানী থেকে লোক নিয়োগ দিতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানে যে লোক নিয়োগ দিতে পারি, জব ফেয়ার থেকে লোক নিয়োগ দিতে পারি, চাকরি বিনিয়োগ সংস্থা থেকে লোক নিয়োগ দিতে পারি। এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক উৎস। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় বিজ্ঞাপনের মাধ্যমে, এটা প্রধান উৎস। এতে কি হয়, এতে আমাদের যদিও খরচ বেশি হয়, খরচটা বেশি হইলেও আমাদের নতুন মেধার প্রবেশ ঘটে, নতুন মেধার প্রবেশ। কেন? কারণ এতে দেখা যায় আপনি প্রতিষ্ঠানে যদি নতুন মেধার প্রবেশ ঘটে, কারণ নতুন লোক নিয়োগ দিলে তার আইডিয়া, তার ক্রিয়েটিভিটিটা সাধারণত সবার থেকে একটু ভিন্ন হবে। এই জন্য নতুন মেধার প্রবেশ ঘটে বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ দিলে। এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? নিচের কোনটি অভ্যন্তরীণ উৎস, নিজের কোনটি বাহ্যিক উৎস, এগুলো মুখস্থ করা জরুরি। সব থেকে উত্তম সংগঠন কোনটি, এরকম কোনো প্রশ্ন হয় না। এটা এক এক পরিস্থিতির জন্য এক এক রকম প্রশ্ন। যে একাধিক পণ্য থাকলে ম্যাট্রিক সংগঠন উপযোগী, ছোট প্রতিষ্ঠান হইলে সরলরেখী সংগঠন উপযোগী, আবার বিশ্বের নীতি অনুসরণ করতে চাইলে আপনার কার্যভিত্তিক সংগঠন কাঠামো উপযোগী। এগুলো কখনো হয় না যে কোনটা ভালো, এরকম হয় না। ওকে, এটা পরিস্থিতি বিবেচনায়। পদোন্নতির ভিত্তি কয়টি? 3টি। আপনি প্রতিষ্ঠানে কাউকে প্রমোশন দিবেন, প্রমোশন দেওয়ার ভিত্তি হচ্ছে 3টা। কিরকম? যে বেশি যোগ্য তাকে পদোন্নতি দেওয়া যেতে পারে, যে আগে আসছে, যার অভিজ্ঞতা বেশি, যার দিনকাল বেশি, তাকে পদোন্নতি দেওয়া যেতে পারে। আর একটা হচ্ছে দুইটার কম্বিনেশন। একটা হচ্ছে কি যোগ্যতা ভিত্তিক পদোন্নতি, যেমন প্রাইভেট প্রতিষ্ঠানে দেওয়া হয়। জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি, যেমন সরকারি প্রতিষ্ঠানে দেওয়া হয়, যে 2 বছর পার হবে আপনি একটা প্রমোশন পাবেন, 5 বছর পরে একটা প্রমোশন পাবেন, এটা ফিক্সড। জ্যেষ্ঠতা এবং যোগ্যতা উভয়ের ভিত্তিতে পদোন্নতি, এটা হচ্ছে সবচেয়ে ভালো। মানে পদোন্নতি দেওয়া যায় 3 ভাবে। একটা হচ্ছে যোগ্যতা অনুযায়ী, একটা হচ্ছে জ্যেষ্ঠত্ব অনুযায়ী, একটা হচ্ছে দুইটার কম্বিনেশন। এরপর আসেন কর্মী সংগ্রহের প্রথম কাজ, একদম বেসিক কাজটা কি? বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করা। কর্মী সংগ্রহের প্রথম কাজ হচ্ছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করা। এরপর আসেন কর্মী সংগ্রহে শেষ কাজ হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান। কর্মী সংগ্রহের সর্বশেষ কাজ বিজ্ঞপ্তি প্রদান করা। এরপর আসেন কর্মী নির্বাচনের প্রথম কাজ আবেদনপত্র সংগ্রহ এবং যাচাই। এটা আসছিল গুচ্ছেতে, হ্যাঁ দেখেন, এগুলো লাগবে। কর্মী সংগ্রহের ইতিবাচক কাজ হচ্ছে আমাদের কি? কর্মী সংগ্রহ হচ্ছে ইতিবাচক কাজ, আর কর্মী নির্বাচন হচ্ছে নেতিবাচক কাজ। বলবেন স্যার কেন? কারণ কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় চেষ্টা করা হয় বেশি আবেদন করুক, বেশি বেশি আসুক, যত বেশি আবেদন করবে তত লাভ। আর কর্মী নির্বাচন প্রক্রিয়ায় যোগ্যদের রেখে বাকিদের বাদ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। ওকে বাদ, এটা বাদ, ওইটা বাদ। এই যে বাদ দেওয়ার প্রবণতা, এটা হচ্ছে নেতিবাচক কাজ। আর বেশি করে আবেদন করুক, সেই তুলনায় এটাকে বলা হয় ইতিবাচক কাজ। তার মানে কর্মী সংগ্রহ ইতিবাচক, কর্মী নির্বাচন নির্বাচন নেতিবাচক। মনে রাখবেন কিভাবে? সংগ্রহ ইতিবাচক,
নির্বাচন নেতিবাচক, ন ন। ক্লিয়ার? জব ফেয়ার কি জিনিস? জব ফেয়ার টার্ন ওভার জব ফেয়ার হচ্ছে, ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়েছিল গত বছর জব ফেয়ার, যে একসাথে 19-20টা কোম্পানি আসে, একটা একটু মেলার মতো করা হয়, সব প্রতিষ্ঠানের লোকেরা, এই RFL, প্রাণ প্রাণ কোম্পানি, তারপর হচ্ছে যে এই ব্যাংক, ওইটা ওইটা বিভিন্ন প্রতিষ্ঠানের লোকরা আসে, তারা কর্মী নিয়োগ দিবে, তারা সবাই সিভি ড্রপ করে এখান থেকে বেছে বেছে তারা বেস্ট মানুষদের ইয়া করে জব দেয়, আর দেখা যাচ্ছে কিছু কেনাকাটা হয় এরকম। এটা পদোন্নতির ভিত্তি তিনটা। আপনার প্রতিষ্ঠানে আপনি প্রমোশন দিবেন কাউকে, কিভাবে দিবেন? এটা হইতে পারে আপনার যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দিবেন, হইতে পারে তার অভিজ্ঞতা দেখে পদোন্নতি দিবেন, আর হইতে পারে দুইটার কম্বিনেশন করে পদোন্নতি দিবেন। এটাই বলছি। এগুলো দেখেন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসব প্রশ্নগুলো বেশি আসে। কাজের মাধ্যমে প্রশিক্ষণ, কাজের বাইরে প্রশিক্ষণ 100% আসবে পরীক্ষায়, 100%। কাজের মাধ্যমে যে প্রশিক্ষণগুলো রয়েছে, যেমন দেখেন শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানে কাউকে স্থায়ীভাবে নিয়োগ দিতে চাচ্ছেন, প্রথম তাকে 6 মাসের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দিবেন। যদি ওই সময় সে ভালো করতে পারে, তারপরে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। তাহলে প্রথমে অস্থায়ীভাবে, পরে স্থায়ীভাবে। এটা হচ্ছে আমাদের শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। আর একটা হচ্ছে পদাবর্তন। পদাবর্তন প্রশিক্ষণ পদ্ধতি কি? যেমন থানায়, ব্যাংক, মন্ত্রণালয় দেওয়া হয়, এই থানা থেকে ওই থানা, এই থানা ওই থানা, এই জেলা থেকে ওই জেলা, এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পদোন্নতি দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের পদাবর্তন বা পদ পরিবর্তন। দেখেন না থানার ওসিদেরকে এই থানায় ওই থানায় ঘুরে ঘুরে পদোন্নতি দেওয়া হয়, এরকম। প্রবেশনা পদ্ধতি, প্রবেশনাটা কি? ধরেন আপনি যে বিবিএ তে পড়াশোনা শিখলেন এতদিন, এটার বাস্তব হাতে কলমে কাজটা কি রকম, সেইটা আপনি কোনো প্রতিষ্ঠানে যে কাজ করে তার অভিজ্ঞতা, তার কাজের বিবরণটা প্রতিষ্ঠানে এসে দেখাইতে হবে। এই যে দেখেন, এতদিন আমি ডাক্তারি পড়াশোনা করেছি, এই যে আমার ইন্টার্নশিপ সার্টিফিকেট, এইটা আমি আবুল খায়ের কোম্পানিতে, বা দেখা যায় আমি ঢাকা মেডিকেলে 6 মাস আমি ডাক্তারির কাজ করছি, বা আমি প্রফেশনাল চাকরি করছি, এই যে আমার সার্টিফিকেট। ওই যে প্রতিষ্ঠান আপনাকে নাম্বার দিবে, এখানে কোনো চাকরি দেওয়া হবে না, প্রতিষ্ঠান কোনো চাকরি দিবে না। ওকে ঠিক আছে, আপনি আসছেন, কাজ করেন, তারপরে চলে যাবেন, সার্টিফিকেট দেওয়া হবে, চলে যাবেন। এটা হচ্ছে আমাদের প্রবেশনা বা ইন্টার্নশিপ। অর্থাৎ এটা একটা কোর্সের অংশ, এটা একটা কোর্সের অংশ। আপনাদের বিবিএ লাইফ শেষ করার পরে আপনাদের বিভিন্ন কোম্পানিতে 3 মাস, 4 মাস, 6 মাসের জন্য কাজ করতে হবে। কাজ করে স্যারদের সেটা দেখাইতে হবে যে স্যার আমি যে কাজ করছি এটা আমার পারফরমেন্স। ওই প্রতিষ্ঠান আপনাকে কোনো চাকরি দিবে না, আর স্যাররা আপনাদের নাম্বার দিবে একটা। এটা হচ্ছে কোর্সের অংশ। কোচিং, যেমন বাংলাদেশে খেলোয়াড়দের দেওয়া হয়, এটা কোচিং হচ্ছে খেলোয়াড়দের জন্য উপযোগী। পর্যবেক্ষণ, হাতে কলমে শিক্ষাদান, এগুলো হচ্ছে আমাদের কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি। পরীক্ষায় আপনার 100% কাজের মাধ্যমে বা কাজের বাইরে প্রশিক্ষণ থেকে আসবেই। কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা হয়? কর্ম পরিকল্পনা হবে উত্তর গ। কাজের বাইরে প্রশিক্ষণ, কাজের বাইরে প্রশিক্ষণ এটা কিরকম? যে কাজের মাধ্যমে না, কাজের বাইরে। যেমন হচ্ছে আপনার যে বক্তৃতা দেওয়া, এটা তো কাজের বাইরে। একটা বক্তৃতা আলোচনা করা হয়েছে, একটা আলোচনা সভা করা হয়েছে, একটা সেমিনার করা হয়েছে, একটা অধিবেশন করা হয়েছে, একটা ঘটনার মাধ্যমে কাজের প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে। ওয়ার্কশিপ বা নাট্যাভিনয়, অনুভূতি প্রবণ প্রশিক্ষণ, যেমন ইগো দূর হয়। এটা কিরকম? একসাথে উচ্চ স্তরের লোকেরা, নিম্ন স্তরের লোকেরা একসাথে হয়ে বসে দীর্ঘ সময়ের জন্য একটা আলোচনা হয়, এতে উচ্চ পর্যায়ের লোকদের ইগো দূর হয়, তারা নিম্ন পর্যায়ের লোকের সাথে বসতে হয় একসাথে। এগুলো হচ্ছে আমাদের
কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি। এগুলো কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি, বক্তৃতা, আলোচনা, সেমিনার, অধিবেশন, ঘটনা, এই একসাথে হয়ে সবাই মিলে একটা অনুষ্ঠান হবে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, সবাই মিলে বসবেন, আলোচনা হবে। এগুলো হচ্ছে আমাদের কাজের বাইরে প্রশিক্ষণ। কেন? কোনো একজন থেকে আরেকজন শিখতে পারে, তাই তো দক্ষতা বাড়ে, যোগ্যতা বাড়ে, অভিজ্ঞতা বাড়ে আস্তে আস্তে। এগুলো হচ্ছে প্রশিক্ষণের একটা অংশ কাজের বাইরে। ওকে, এবার আসেন অধ্যায় 6, যেটা হচ্ছে আমাদের নেতৃত্ব। যিনি নেতৃত্ব দেন তাকে আমরা বলি নেতা। লক্ষ্য অর্জনের জন্য মানুষকে কি করা? প্রভাবিত করা। নেতা হচ্ছে প্রভাবিত করে, দ্যাট মিনস ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স করে মানুষকে বা কর্মীদেরকে, সেটা হচ্ছে আমাদের নেতৃত্ব দান। অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে কর্তৃত্ব। যে আপনাদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা যদি আমার কাছে থাকে তাহলে সেটা হচ্ছে কর্তৃত্ব। আর আমি যদি আপনাদেরকে প্রভাবিত করি সেটা হচ্ছে নেতৃত্ব। যেমন আপনাদেরকে আমি জিএসটি টার্গেটের দিকে, লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, এটা হচ্ছে একটা নেতৃত্ব দান। মূল ভিত্তিক নেতৃত্ব এর জনক হচ্ছেন এফ.ই. ফিডলার। মাঝে মধ্যে আসে যে মূল ভিত্তিক নেতৃত্বের জনক কে? কর্মীদের দিক বিচারে নেতার কাজ কি, মানে আপনার আপনার জায়গা থেকে আমার কাজ কি হবে বা আপনি কি প্রত্যাশা করেন আমার কাছ থেকে। যেমন কর্মীদের কাছ থেকে নেতার কাজ হচ্ছে দলগত প্রচেষ্টার উন্নয়ন, আপনাদের সকলের প্রচেষ্টাটা উন্নয়ন করার চেষ্টা করা, আপনাদের মনোবল বাড়ানো, প্রেরণা দেওয়ার সাথে সম্পর্ক, যোগাযোগ, আপনাদের সাথে যোগাযোগ করা, আপনাদেরকে মোটিভেশন দেওয়া, এগুলো দলগত প্রচেষ্টার উন্নয়ন করা, মনোবল বাড়ানো, তাদের সাথে যোগাযোগ করা এবং প্রেরণা দান। এই চারটা হচ্ছে আপনাদের মনোবল বাড়ানো, যোগাযোগ করা, আপনাদের প্রেরণা দান, আপনাদের দলগত প্রচেষ্টা উন্নয়ন, আপনাদের দিক বিচারে নেতার কাজ। ঠিক আছে, কর্মীদের দিক বিচারে নেতার কাজ। মূল ভিত্তিক নেতৃত্ব দিয়েছে কে? এফ.ই. ফিডলার। অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে কর্তৃত্ব। আর লক্ষ্য অর্জনের জন্য প্রভাবিত করা হচ্ছে নেতৃত্ব। এটা ক্লিয়ার করেন। ভর্তি পরীক্ষার আবেদন ইতিবাচক, তার থেকে ক্যান্ডিডেট নির্বাচন নেতিবাচক। কেন? কারণ যোগ্যদের রেখে বাকিদের বাদ দেওয়া হয়, বাকি সবাই বাদ। এটা হচ্ছে আমাদের, যেমন জিএসটি তে পরীক্ষা দিবে 30-40 হাজার, তার মধ্যে আপনার দেখা যাচ্ছে 4,000 রেখে সব বাদ, এরকম। আদর্শ নেতার গুণাবলী কি কি থাকা উচিত? দৈহিক সামর্থ্য, ব্যক্তিত্ব, শিক্ষা, আকর্ষণ ক্ষমতা, সাহসিকতা, সততা, নিষ্ঠা, যোগাযোগ দক্ষতা, কারিগরি জ্ঞান, সাংগঠনিক জ্ঞান, অভিজ্ঞতা, ধৈর্য, ন্যায়পরায়ণতা, দূরদর্শিতা। যে ভবিষ্যতে কি হবে, নির্বাচনে কে জিতবে, এটা আপনি এখন থেকে বুঝতে পারবেন, এটা হচ্ছে দূরদর্শিতা। এগুলো হচ্ছে নর্মাল জ্ঞান থাকতে হবে আদর্শ নেতার ক্ষেত্রে। এবার নেতৃত্ব এর প্রকারভেদ গুলো দেখেন। একটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিক নেতৃত্ব, যে প্রতিষ্ঠানের আপনার পদমর্যাদা থেকে যে নেতৃত্বের সৃষ্টি হবে। প্রধান শিক্ষক যা বলবে শিক্ষকরা তাই পালন করবে, শিক্ষক যা বলবে শিক্ষার্থীরা তাই পালন করবে, এটা হচ্ছে বাধ্য। প্রধান শিক্ষক বয়সে বড় হোক ছোট হোক দারোয়ান সালাম দিবে, এটা হচ্ছে একটা আনুষ্ঠানিক পদমর্যাদা থেকে সৃষ্ট নেতৃত্ব। এবার অনানুষ্ঠানিক কি? ধরেন একসাথে 10 জন স্যার মিলে চা খাচ্ছে, তো একজন একটা স্যার মুরব্বী, একটু বয়স ভালো, সে বলতেছে স্যার চলেন আজকে আমরা এটা একটু করবো, কি বলেন আপনারা? হ্যাঁ স্যার, ঠিক ঠিক করতে করেন। বা শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থী একটু বেশি ব্রিলিয়েন্ট, তার কথাটা বাকি 7-8 জন মানতে বাধ্য না, কিন্তু মাইনা চলে, সেটা হচ্ছে আমাদের অনানুষ্ঠানিক নেতৃত্ব। তার মানে যেখানে বাধ্যবাধকতা আছে, যে আনুষ্ঠানিক নেতৃত্ব প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে সৃষ্টি হয়, যেমন প্রধান শিক্ষকের আদেশ, আর অনানুষ্ঠানিক নেতৃত্ব একসাথে চলতে গিয়ে সৃষ্টি হয়, এখানে মানতে বাধ্য নয়। আশা করি বুঝতে পারছেন। আনুষ্ঠানিক নেতৃত্ব, অনানুষ্ঠানিক নেতৃত্ব, আনুষ্ঠানিক নেতৃত্ব মানতে বাধ্য, অনানুষ্ঠানিক নেতৃত্ব মানতে বাধ্য নয়। ক্ষমতা প্রয়োগের ধরন বিচারের নেতৃত্ব, এটা 100% একটা এমসিকিউ থাকে।
এটা একটা এমসিকিউ থাকবে। যেমন দেখেন, গণতান্ত্রিক নেতৃত্ব, আপনাদের সকলের সাথে পরামর্শ করে আমি নেতৃত্ব দিবে বা নেতৃত্ব দান করা, যে আপনাদের কি ক্লাস নিলে ভালো হয় সবাই মন্তব্য দেন, তার উপর ভিত্তি করে আমরা ক্লাস নিলাম। এটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, সকলের পরামর্শ নেওয়া হয়, সবচেয়ে উত্তম। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক, আপনাদের কারো কথাই শুনবো না, আমার ইচ্ছা মতো আমি সিলেবাস তৈরি করব, আমার ইচ্ছা মতো ক্লাস নিব, আপনারা করতে পারলেন কি পারলেন না এটা আমার দেখার বিষয় না, আপনারা বুঝতেছেন কিনা এটা আমার দেখার বিষয় না। এগুলো হচ্ছে আমাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্বের বিপরীত, এটা হচ্ছে বিপরীত, এটার বিপরীত হচ্ছে এটা। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব নেতিবাচক নেতৃত্ব, এটা কেউ পছন্দ করে না, সবাই এটা ঘৃণা করে, ঠিক আছে, স্বৈরাচারীর মতো। এখানে শাস্তি, চাপ, ভয়, জোর করা হয়। এরপর আসেন পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ কি? স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ। এটা হচ্ছে নেতা সিদ্ধান্ত একাই নিবে, তবে কর্মীদের ভালো মন্দ এই বিষয়গুলো সে মাথায় রাখে। যেমন আপনার পরিবারে আপনার বাবা সিদ্ধান্ত নেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভালো মন্দ কোনটা হবে তিনি সেটা মাথায় রাখেন। আপনার সাথে কথা বলেন না বা কমিউনিকেশন করেন না হয়তোবা, কিন্তু আপনাদের ভালো মন্দের কথা চিন্তা রেখে তারপর সিদ্ধান্ত নেন। এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ। লাগামহীন নেতৃত্ব কি? কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে। আপনাদের কাজ দিয়ে আমি চলে যাব, এই 100টা ক্যাপসুল পড়া, আপনি পড়লেন কিনা বা পড়াশোনা করতেছেন কিনা আমার দেখার বিষয় না, আমিও কাজের প্রতি বিমুখ, কাজ করতে চায় না, কিন্তু কর্মীরা মন চাইলে কাজ করে, না মন চাইলে নাই, তারা স্বাধীনতা পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের এই লাগামহীন নেতৃত্ব। এখানে কর্মীরা স্বাধীনতা পেয়ে যায়, অবাধ স্বাধীনতা ভোগ করে, নেতা কাজের প্রতি বিমুখ থাকে। তার মানে এই চারটা একবার বলি। গণতান্ত্রিক নেতৃত্বে সবার সাথে পরামর্শ করে নেতৃত্ব দেওয়া হয়। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা একাই সকল সিদ্ধান্ত নেন, কর্মীদের চাপ দিয়ে, ভয় দেখিয়ে, জোর করে কাজ আদায় করেন। পিতৃসুলভ নেতৃত্বে নেতা যদিও একা সিদ্ধান্ত নেন, তবে কর্মীদের ভালো মন্দের কথাটা মাথায় রাখেন। লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের লাগাম ছাড়া করে দেন, এই যাও কাজ করো, মন চাইলে কর্মীরা কাজ করে, না মন চাইলে নাই, নেতাও কাজের প্রতি আগ্রহী থাকে না। এটা ক্লিয়ার করেন, এটা লাগবে। আচ্ছা, 6টা বাজে এক্সাম নিব, সবার মতামত নিয়েছি। আচ্ছা, 3 নম্বরটা বুঝে নাই স্যার। 3 নম্বরটা হচ্ছে পিতৃসুলভ, মানে হচ্ছে সিদ্ধান্ত আমি একাই নিব, আপনাদের সাথে পরামর্শ করব না, তবে আপনাদের ভালো কোনটা হয়, আপনাদের মন্দ কোনটা হয় সেটা আমি মাথায় নিব। যে জিএসটি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের জন্য ভালো হয় একটা এক্সাম নিলে, আমি এক্সাম নিয়ে নিই, ওদের সাথে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমার মতো আমি একটা এক্সাম নিলাম, কিন্তু আপনাদের কথাটা মাথায় রাখলাম যে আপনাদের উপকার হবে, এরকম। পরামর্শমূলক নির্দেশনা, পরামর্শমূলক নির্দেশনা এটা কাকে বলে? ওই যে গণতান্ত্রিকের মতো শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে বা কর্মীদের সাথে পরামর্শ করে তারপরে নির্দেশনা দেওয়া, কর্মীদের সাথে পরামর্শ করে তারপরে নির্দেশনা দেওয়া। নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়, যেটা বলছেন মার্শাল ইটিমক। নির্দেশনাকে কি বলা হয়? প্রশাসনের হৃৎপিণ্ড। আর গণতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব এরা হচ্ছে পরামর্শমূলক নির্দেশনার সাথে সম্পর্কিত। গণতান্ত্রিক নেতৃত্ব কারণ একই রকম, এখানেও পরামর্শ করা হয়, এখানেও পরামর্শ করা হয়। নির্দেশনা সর্বদা নিম্নগামী। কেন? কারণ উপরের স্তরের যারা বস থাকেন তারা তো নিচের স্তরের নির্দেশনা দেন, সেই নির্দেশনা দেন তার নিচের স্তরকে, সেই নির্দেশনা দেন তার নিচের স্তরকে। এটা হচ্ছে আমাদের এই নির্দেশনা সর্বদা নিম্নগামী। আর পরামর্শমূলক নির্দেশনা আপনার দ্বিমুখী যোগাযোগ সৃষ্টি করে। পরামর্শমূলক নির্দেশনা কি করে? দ্বিমুখী
যোগাযোগ সৃষ্টি করে। পরিকল্পনার উৎকর্ষতা বৃদ্ধি পায় পরামর্শমূলক নির্দেশনায়। পরিকল্পনার উৎকর্ষতা বৃদ্ধি পায় পরামর্শমূলক নির্দেশনায়। ঠিক আছে? কেন? কারণ যদি কর্মীদের সাথে আমি পরামর্শ করি, তারা আমাদের প্ল্যান সম্পর্কে জানতে পারতেছে, তারা কাজ বাস্তবায়নটা সুন্দরভাবে করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের পরামর্শমূলক নির্দেশনা। ঠিক আছে? এখান থেকে এই যে এইটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, আর এটা, এগুলো আসে পরীক্ষায়। হ্যাঁ, এগুলো পরীক্ষায় বেশি আসে। প্রশাসনের প্রাণ, এটা হচ্ছে যোগাযোগ। যোগাযোগ করা হচ্ছে প্রশাসনের প্রাণ, কারণ যোগাযোগ না থাকলে প্রশাসন টিকে থাকবে না। আর মৌখিক যোগাযোগটা সবচেয়ে বেশি নমনীয়। কারণ কি, সকালবেলা এক কথা, বিকালে আরেক কথা, সন্ধ্যায় আরেক কথা, রাত্রে আরেক কথা বলা যায়, লেখার ক্ষেত্রে সেটা সম্ভব না। যোগাযোগ প্রক্রিয়ার প্রথম উপাদান হচ্ছে প্রেরক, তথ্য প্রেরণ করে হচ্ছে প্রেরক, আর শেষ হচ্ছে ফলাবর্তন। ফলাবর্তন হচ্ছে শেষ। ঠিক আছে? প্রাপকের প্রত্যুত্তর প্রদান করা হচ্ছে ফলাবর্তন, যা শেষ উপাদান। কারণ আপনাকে আমি বললাম যে একটা প্রশ্ন করলাম, ঠিক আছে, আপনি কি নির্বাচনে ভোট দিবেন? তো আপনি উত্তর পাঠালেন হচ্ছে হ্যাঁ। তো এই যে ভোট দিবেন, আমি প্রশ্ন করলাম, আমি হচ্ছে প্রেরক, আর আপনি উত্তর পাঠালেন কি হ্যাঁ দিব। হ্যাঁ হচ্ছে ফলাবর্তন বা প্রাপক, আপনি হচ্ছেন প্রাপক, আর আপনি যেটা ফিডব্যাক দিচ্ছেন সেটা হচ্ছে ফলাবর্তন। এটা হচ্ছে শেষ উপাদান। এনকোডিং প্রেরক করে, এনকোডিং করে প্রেরক, আর ডিকোডিং করে প্রাপক। মানে তথ্যটাকে গোপন করে হচ্ছে এনকোডিং, গোপন করা হচ্ছে প্রেরক করেন, আর ডিকোডিং হচ্ছে গোপনটাকে আবার স্বাভাবিক তথ্য করেন হচ্ছে প্রাপক। এনকোডিং, ডিকোডিং। ওকে, এটা ইম্পর্টেন্ট। প্রেষণা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। দুইটা এমসিকিউ তো থাকবে, তিনটাও থাকতে পারে। প্রেষণা একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, মনস্তাত্ত্বিক বিষয়। এই হচ্ছে প্রেষণা। এটা ল্যাটিন শব্দ মুবার থেকে এসেছে, ল্যাটিন শব্দ মুবার থেকে ইংরেজি মোটিভেশন শব্দটি এসেছে, মুবার থেকে মোটিভেশন শব্দটি এসেছে। প্রেষণার ভিত্তি কি? প্রেষণার ভিত্তি হচ্ছে মানুষের অভাববোধ। মানুষের অভাববোধ থেকে প্রেষণার সৃষ্টি হয়েছে। এরপরে সে দেখেন, লক্ষ্য অর্জনের জন্য, লক্ষ্য অর্জনের জন্য মানুষকে অনুপ্রাণিত, উৎসাহিত, অনুপ্রাণিত, উৎসাহিত, প্রণোদিত, আগ্রহী করে তোলা হচ্ছে প্রেষণা। আবারও বলছি, লক্ষ্য অর্জনের জন্য মানুষকে অনুপ্রাণিত, উৎসাহিত, আগ্রহী, প্রণোদনা সৃষ্টি করা হচ্ছে প্রেষণা। আর প্রভাবিত করা নেতৃত্ব, আর নেতৃত্বের অন্তর্ভুক্তই মূলত প্রেষণা, তবে প্রভাবিত করাটা নেতৃত্ব দিবেন। ওকে, সবচেয়ে কার্যকর প্রেষণা হচ্ছে আর্থিক প্রেষণা। কারণ আর্থিকভাবে কাউকে বেনিফিট দিলে, 10,000 20,000 টাকা দিলে সে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। সবচেয়ে কার্যকরী মোটিভেশন হচ্ছে টাকা পয়সা দিয়ে করা। এটা ক্লিয়ার? সবচেয়ে কার্যকরী মোটিভেশন কোনটা? প্রেষণার আর্থিক প্রেষণা। প্রেষণা থেকে 2-3টা প্রশ্ন হয়। ঠিক আছে? এই জিএসটি তে 2-3টা প্রশ্ন থাকে। প্রেষণার মাসলো চাহিদা সোপান তত্ত্বে দিয়েছে ধারণা। চাহিদা সোপান তত্ত্বের ধারণা দিয়েছেন কে? আব্রাহাম মাসলো। প্রত্যাশা তত্ত্বের ধারণা কে দিয়েছেন? ভিক্টর ব্রুম। বি উপাদান তত্ত্বের ধারণা কে দিয়েছেন? ফ্রেডারিক হার্জবার্গ। এক্স ও ওয়াই তত্ত্বের ধারণা দিয়েছেন কে? ডগলাস ম্যাকগ্রেগর। আর জেড তত্ত্বের ধারণা দিয়েছেন কে? উইলিয়াম জি ওচি। জেড তত্ত্বের ধারণা কে দিয়েছেন? উইলিয়াম জি ওচি। আর শুধু চাহিদা তত্ত্ব, সেটা হচ্ছে ডেভিড ম্যাকমিলান। আর চাহিদা সোপান আব্রাহাম মাসলো। আর ইআরজি তত্ত্বের ধারণা দিয়েছেন কে? ক্লেটন এল্ডারফার। এক্সিস্টেন্স, রিলেটেডনেস, গ্রোথ। এটা আসতে পারে যে ইআরজি এর পূর্ণরূপ কি। ঠিক আছে? আবার আরো আছে সামাজিক তত্ত্ব, আলফার্ড বান্দুরা, আরো অনেক আছে সামাজিক শিক্ষণ তত্ত্ব, আলফার্ড বান্দুরা,
এরপরে আরো 2-3টা আছে, তবে আপাতত এগুলো বেশি আসে, এইগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে। যে সমতা তত্ত্ব, যে জেএসটিসি অ্যাডামস এরকম আছে, ওগুলো পড়াবো, তবে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আপাতত দিয়েছি। চাহিদা সোপান তত্ত্ব আব্রাহাম মাসলো, চাহিদা তত্ত্ব ডেভিড ম্যাকক্লেল্যান্ড, এক্স ওয়াই তত্ত্ব সেটা হচ্ছে আমাদের ডগলাস ম্যাকগ্রেগর, দ্বি উপাদান তত্ত্ব সেটা হচ্ছে ফ্রেডারিক হার্জবার্গ। এরপরে উইলিয়াম জি ওচি 1981 সালে জ্যাট তত্ত্বের ধারণা দিয়েছেন। প্রত্যাশা তত্ত্ব ভিক্টর ব্রুম। এই হচ্ছে আমাদের ইয়াজি তত্ত্ব ক্লেটন এল্ডারফার্ড। বিভিন্ন প্রকার তত্ত্ব, এগুলো মুখস্থ করবেন, এগুলো মুখস্থ করার দায়িত্ব তো আপনাদের। আশা করি এখন তো সব মুখস্থ আছে, এত বছর পরীক্ষা এতদিন ধরে পড়তেছেন। হার্জবার্গের রক্ষণাবেক্ষণমূলক উপাদান, যেগুলোকে সে মানে কর্মীরা অধিকার মনে করে যে আমরা পাবোই, এই প্রতিষ্ঠান থেকে আমরা এগুলো পাওয়ার অধিকার রাখি, এগুলো হচ্ছে সে অধিকার মনে করে। যে কোম্পানির পলিসি বা নীতি, বেতন, চাকরি নিরাপত্তা সে পাবে, কর্ম পরিবেশ, পদমর্যাদা, সহকর্মীদের সাথে সম্পর্ক, এইগুলো হচ্ছে হার্জবার্গের রক্ষণাবেক্ষণমূলক উপাদান, এগুলো মুখস্থ করতে হবে। এইগুলো না পাইলে খুবই অসন্তুষ্ট হয়, এগুলো না পাইলে খুবই অসন্তুষ্ট হয়, তখন তাকে মোটিভেশন দিয়ে লাভ নাই, এগুলো আগে তাকে দিতে হবে, কারণ এগুলো হচ্ছে কর্মীর অধিকার। এরপর আসেন প্রেরণামূলক উপাদান, হার্জবার্গের প্রেরণামূলক উপাদান যেমন সাফল্য, স্বীকৃতি, আকর্ষণীয় কাজ, দায়িত্ব, ব্যক্তিক উন্নয়নের সম্ভাবনা, পদোন্নতি, এগুলো হচ্ছে হার্জবার্গের প্রেরণামূলক উপাদান। এরপরে আছে ওই যে আব্রাহাম মাসলোর 5টা তত্ত্ব মনে আছে তো, এই যে 1, 2, 3, 4, 5। যে প্রথম হচ্ছে জৈবিক চাহিদা, তারপর হচ্ছে নিরাপত্তার চাহিদা, নিরাপত্তা পেয়ে গেলে মানুষ সামাজিক চাহিদা চায়, আর সামাজিক চাহিদা প্রাপ্তি হলে আত্মতৃপ্তির চাহিদা চায়, আত্মতৃপ্তি, আর সর্বশেষ আত্মপ্রতিষ্ঠার চাহিদা চায়। এই হচ্ছে আমাদের এটা হার্জবার্গের প্রেরণামূলক উপাদান, আর এটা হচ্ছে আব্রাহাম মাসলোর আমাদের যে চাহিদা সোপান তত্ত্ব। প্রথম 3টা হচ্ছে উচ্চ স্তরের জন্য, আর নিচের 2টা হচ্ছে নিম্ন স্তরে বেশি দরকার হয়। এই যে এটা হচ্ছে এই যে একটু যেটা দেখালাম, জৈবিক খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, বেতন, পেনশন, চাকরির নিরাপত্তা, স্থায়িত্ব থাকবে, এতে সে নিরাপদে কাজ করতে পারবে। আর সামাজিক চাহিদা কি? সবার সাথে মেশা, বন্ধুত্ব ও ভালোবাসার সাথে সম্পর্কিত। আর আত্মতৃপ্তি হচ্ছে যে সবার থেকে যদি একটু এগিয়ে যেতে পারি, একটা যদি গাড়ি থাকে, একটা যদি বাড়ি থাকে, এরকম সুনাম, যশ, খ্যাতি, বাড়ি, গাড়ি। আর সর্বশেষ আত্মপ্রতিষ্ঠা। আত্মপ্রতিষ্ঠা কি? একদম চিরস্মরণীয় থাকার যে আকাঙ্ক্ষা। মসজিদে 5 লাখ টাকা দান করলাম, একটা তাজমহল নির্মাণ করেন, স্কুল কলেজ নির্মাণ করলাম, এগুলোতে বা রাজনীতি করার পরেও মানুষ মনে রাখে অনেকে, নেলসন ম্যান্ডেলা এরকম। প্রথম 2টি নিম্ন স্তরের, আর পরের 3টি উচ্চ স্তরের, ঠিক আছে? এই 2টা হচ্ছে নিম্ন স্তরের, আর এই 3টা হচ্ছে উচ্চ স্তরের। এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করেন, এটা লাগবে, এটা দরকার আছে। যখন আমরা এমসিকিউ গুলো করব, তখন এগুলো বুঝতে কাজে লাগবে। এই যে এখন এগুলো যেগুলো পড়ছেন, এগুলো হচ্ছে বেসিক, তো এমসিকিউ তে গিয়ে কাজে লাগবে এগুলো। এমসিকিউ সমাধান করতে গেলে আপনারা শুধু উত্তরগুলো মুখস্থ করেন, এগুলো আর পড়েন না, বেসিক গুলো, এতে অনেক কিছু আটকায় যান। নিয়ন্ত্রণকে কি বলা হয়? নিয়ন্ত্রণ একটি কালান্তিক কাজ, সর্বশেষ ধাপ, অবিরাম প্রক্রিয়া। নিয়ন্ত্রণ হচ্ছে দেখেন পরবর্তী পরিকল্পনার ভিত্তি। নিয়ন্ত্রণকে কি বলা হয়? পরবর্তী পরিকল্পনার ভিত্তি। পশ্চাৎমুখী কাজ মানে কি? পূর্বের পরিকল্পনা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হয়, এজন্য এটাকে বলা হয় পশ্চাৎমুখী কাজ। ঊর্ধ্বতন সম্পাদিত কাজ উপরের শ্রেণীর লোকেরা করে। ভিত্তি নির্ভর কাজ, পরিকল্পনা অনুযায়ী, আদর্শ মান অনুযায়ী নিয়ন্ত্রণের কাজ দেখতে হয়। এটা হচ্ছে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। নিয়ন্ত্রণের ধাপগুলো দেখেন, 5টা ধাপ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5টা ধাপ। কি কি? আদর্শ মান নির্ধারণ, যে আপনাকে আমি
1000 এমসিকিউ পড়া দিব জিএসটির জন্য। এটা হচ্ছে আমাদের গুচ্ছের জন্য। জিএসটির জন্য আপনাকে আমি 1000 এমসিকিউ পড়া দিলাম। কার্যফল পরিমাপ কেউ পড়ছেন 800, কেউ পড়ছেন 700, কেউ পড়ছেন 1000, কেউ পড়ছেন আরো 200 বেশি, 1200, এরকম হতে পারে না। এইটা আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা। আপনি পড়ছেন 800, আমি দিছি 1000, তাহলে আপনি 200 কম পড়ছেন, ঘাটতি। আপনি পড়ছেন 1200 আর আমি দিছি 1000, তাহলে আপনি 200 বেশি পড়ছেন, এটা হচ্ছে সারপ্লাস। ওকে। বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন। কেন আপনি কম পড়ছেন, কেন আপনি বেশি পড়তে পারছেন, এইগুলোর কারণ নির্ণয় এবং মূল্যায়ন করব। সর্বশেষ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। কেন কম হয়েছে বেশি হয়েছে, এই জন্য আপনাদের হয় পুরস্কার দিব না হয় পানিশমেন্ট দিব। এই হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের 5টা ধাপ। প্রথমে আদর্শ মান নির্ধারণ, প্রকৃত কার্যফল পরিমাপ, আদর্শ মানের সাথে তুলনা, বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এরপর আসেন জ্ঞান চার্ট ও পাঠ পরিকল্পনা নিয়ন্ত্রণ কৌশল। এটা আসলে না কুমিল্লায়, এটা তো কুমিল্লায় আসছিল তাই না, কুমিল্লায় এবার আসছিল কয়েকদিন আগে। ওকে। সমচ্ছেদ বিন্দুতে যেখানে আয় এবং ব্যয় সমান হয়। সমচ্ছেদ বিন্দুতে কি আপনার প্রতিষ্ঠানের মোট আয় 100 টাকা, মোট ব্যয় 100 টাকা, এটা সমান হয়। তার চেয়ে বেশি বিক্রি করতে পারলে আপনার লাভ হবে, তার চেয়ে কম বিক্রি করতে পারলে আপনার ক্ষতি হবে। এজন্য সমচ্ছেদ বিন্দুটা বের করার দরকার হয়। বাজেটীয় নিয়ন্ত্রণ উত্তম নিয়ন্ত্রণ কৌশল। বাজেট হচ্ছে সবচেয়ে উত্তম নিয়ন্ত্রণ কৌশল, বাজেটের সাহায্যে নিয়ন্ত্রণ করা। ব্যক্তিগত পর্যবেক্ষণ, এটা হচ্ছে প্রাচীন, যে আপনি সশরীরে যাইয়া প্রতিষ্ঠানে দেখবেন কাজ ঠিক মতো হয়েছে কিনা, একদম সশরীরে। এটা হচ্ছে আমাদের উত্তম নিয়ন্ত্রণের কৌশল। নিয়ন্ত্রণের আধুনিক কৌশল হচ্ছে পার্ট এবং জ্ঞান চার্ট। নিয়ন্ত্রণের আধুনিক কৌশল কি, পার্ট এবং জ্ঞান চার্ট। এটা আধুনিক, এটা পার্ট, একদিকে পরিকল্পনা একদিকে নিয়ন্ত্রণ, উভয় কৌশল। ওকে। এছাড়া সিপিএম ক্রিটিক্যাল পথ মেথড, পার্ট প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট, শর্ট স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট, এই পুনরূপগুলো দরকার আছে। এগুলো থেকে প্রশ্ন প্রায় একটা আসে। এই হচ্ছে আমাদের বেসিক 100 ক্যাপসুল। এরপরে আমরা দুইটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব, ওই যে 15 এবং 17। 15 তারিখে ক্লাস নিব ফার্স্ট পেপার উপর পুরা এমসিকিউ, ফার্স্ট পেপারের ফায়ার ক্লাস। 17 তারিখে নিব পুরা এমসিকিউ, সেকেন্ড পেপার উপর ফায়ার ক্লাস। বুঝতে পারছেন, মানে দুইটা ক্লাস নিব, ফার্স্ট পেপার উপর 100 এমসিকিউ, সেকেন্ড পেপার উপর 100 এমসিকিউ। মার্কেটিং ফায়ার ক্লাস, ম্যানেজমেন্ট ফায়ার ক্লাস 1, ম্যানেজমেন্ট ফায়ার ক্লাস 2। তাতে আপনার অনেক কিছু সমাধান হয়ে যাবে। এই যে যা শিখছেন, যা পড়িয়েছি, এগুলো এমসিকিউতে কিভাবে আসবে তখন সেইগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এরপর থেকে আমরা একটা 1000 এমসিকিউ সাজেশন দিয়ে দিব, আর নরমাল শুধু পড়বেন পড়বেন আর প্র্যাকটিস করবেন, পড়বেন আর প্র্যাকটিস করবেন। রমজান মাসে শুধু আমরা প্র্যাকটিস করাবো এমসিকিউ, ঠিক আছে। আর আরেকটা বলি আমি, এই যে ক্যাপসুল বললাম, ক্যাপসুল থেকে জিএসটি তে ক্যাপসুল থেকে কয়টা এমসিকিউ কমন পাবো, একেবারে মিনিমাম 20টা এমসিকিউ। 35টার মধ্যে কয়টা বললাম, 20টা বাস। এটা জিএসটি তে কমন পাবেন 100টার মধ্যে। তাহলে বাকিটুকু কি করবেন, ওই যে মার্কেটিং ফায়ার ম্যানেজমেন্ট ফায়ার ক্লাস করাবো দুইটা, 1+2, এগুলো করলে আরো 5-7টা কমন পাবেন। এরপরে আরো কিছু কমন পাওয়ার জন্য আমরা রমজানের সময় যে প্র্যাকটিস এমসিকিউ নিব, ওগুলো করবেন। আর বুঝতে হবে সব প্রশ্ন তো হুবহু কমন আসবে না, কিছু প্রশ্ন তো বানায় দিবে তারা নিজেরা ওই সময়। ওই পরীক্ষার হলে তাৎক্ষণিক বৈশা তখন প্রশ্ন পড়ে উত্তরগুলো অনুমান করতে হয়। কিছু প্রশ্ন সবটা রিপিট প্রশ্ন করে না, কিছু রিপিট প্রশ্ন করে, কিছু প্রশ্নটা বুঝতে হয় পরীক্ষার হলে বুঝা যায়, কখনোই করে নেই আগে। তো ওই সকল ক্ষেত্রে আপনার নিজের দক্ষতা বাড়াইতে হবে, তাহলে আপনি ম্যানেজমেন্টে 30+ নাম্বার তুলতে পারবেন। 30+ বা বলা যায় 32-33, হয়তো 35-এ পাওয়াটা খুবই ডিফিকাল্ট, ভাগ্য লাগে। কারণ দুই একটা প্রশ্ন ব্যাংকিং থেকে এসে পড়ে, আবার একটা প্রশ্ন মার্কেটিং থেকেও দিয়ে দিতে পারে। ধরেন 30টা ম্যানেজমেন্ট রিলেটেড করলো, বাকি 5টা ব্যাংকিং এবং মার্কেটিং রিলেটেড করলো। আপাতত আপনারা এই ক্যাপসুল 102টা খুব ভালো করে শেষ করেন, তারপরে ইনশাল্লাহ আমরা অন্যান্য বিষয়গুলো কি কি করতে হবে সব বলে দিব। তাহলে আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।